দাদা দাদিকে হত্যার পর স্কুলে এলোপাথারি গুলি। থাইল্যান্ডের ব্যাংককে ভয়াবহ বন্দুক হামলায় শিক্ষক শিক্ষার্থী সহ নিহত ৮। অস্ত্রধারী ছাত্রের মরদেহ উদ্ধার। সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে এবার উত্তাল ভারতের ঝাড়খণ্ড। টানা ১৪ দিন ধরে আন্দোলনের শিক্ষার্থীরা। রাহুল গান্ধী ও ককরোচ জনতা পার্টির সমর্থন। হরমুজ প্রণালী চালু করতে চুক্তি চূড়ান্তের পথে ইরান ওমান। ৬০ দিনের মধ্যে জলপথ খুলতে প্রাথমিক সমঝোতায় দুই দেশ। শিগগিরই থামবে সংঘাত, দাবি ট্রাম্পের। এবং ইয়েমেনে কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা। হুথিদের আক্রমণে নিহত সেনার সংখ্যা বেড়ে ৫৮। স্থানীয় সরকার ও মার্কিন দূতাবাসের তীব্র নিন্দা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। থাইল্যান্ডের ব্যাংককে স্কুলে বন্দুক হামলায় প্রাণ গেল ৬ শিক্ষক শিক্ষার্থীর। আহত হয়েছেন আরও ১৫ জন। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারী এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। স্কুলে হামলার আগে নিজের দাদা দাদিকেও হত্যা করে বন্দুকধারী। এ ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। শুক্রবার সকাল সকাল রক্তাক্ত হলো থাইল্যান্ডের একটি স্কুল। ব্যাংককের একটি মাধ্যমিক বিদ্যালয়ে এলোপাতারি গুলিতে কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীর মৃত্যু হয়, যা সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। শ্রেণীকক্ষের ভেতর থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায় গুলির শব্দে আতঙ্কিত শিক্ষার্থীরা টেবিলের নিচে আশ্রয় নিচ্ছে। ব্যাংকক পুলিশ জানায়, স্কুলের ভেতরে মেঝেতে একটি বন্দুক এবং একাধিক রাউন্ড গুলি ছড়িয়ে ছিটিয়ে ছিল। ভয়ঙ্কর সেই ঘটনার অভিজ্ঞতা তুলে ধরেন ছাত্ররা। আমরা ৫ নম্বর বিল্ডিং এ কিছু শব্দ শুনলাম এবং এরপর কি হলো সে সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। প্রথমে আমি ভেবেছিলাম সেগুলো বাজি ফোটানোর শব্দ অথবা কেউ জোরে কিছুতে আঘাত করছে, কিন্তু তারপর আমরা বুঝতে পারলাম আসল ঘটনা। আমার মনে হয়নি ওটা বন্দুকের শব্দ। এরপর আমরা শৌচাগারে গেলাম, ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে। তখন একজন শিক্ষক চিৎকার করে বললেন, তাড়াতাড়ি দৌড়ে এদিকে আসো। ঘটনার পর স্কুল প্রাঙ্গণ থেকে কর্মী ও শিক্ষার্থীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। এদিকে থাইল্যান্ডের জনস্বাস্থ্য মন্ত্রী জানিয়েছে, স্কুলে হামলার আগে নিজের দাদা দাদিকে হত্যা করে সন্দেহভাজন বন্দুকধারী। পুলিশ বলছে, হামলায় ব্যবহার করা বন্দুকটি তার দাদার। শাফিনা সুলতানা, সময় সংবাদ। সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে এবার উত্তাল ভারতের ঝাড়খণ্ড। আন্দোলন গড়িয়েছে ১৪তম দিনে। টানা অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এক আন্দোলনকারী। দাবি আদায়ে আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সমর্থন দিয়েছে ককরোচ জনতা পার্টিও। সরকারের সঙ্গে সংলাপের উদ্যোগ নেওয়া হলেও পরীক্ষা বাতিল ও তদন্তের দাবিতে অনড় শিক্ষার্থীরা। নিয়োগ পরীক্ষায় অনিয়ম আর প্রশ্ন ফাঁসের অভিযোগে ভারতের ঝাড়খণ্ডে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের আন্দোলন চলছে। টানা অনশনে অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। আন্দোলনকারীদের অভিযোগ, বারবার অনুরোধের পরও দীর্ঘ সময় ঘটনাস্থলে চিকিৎসক আসেননি। এদিকে অচলাবস্থা কাটাতে আলোচনার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। প্রশ্ন ফাঁসকে জাতীয় সমস্যা উল্লেখ করে আন্দোলনকারীদের সঙ্গে সংলাপে বসবেন বলেও আশ্বাস দেন। তবে পরীক্ষা বাতিল ও তদন্তের দাবিতে অনড় শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের রাজনৈতিক সমর্থনও পাচ্ছেন বিক্ষোভকারীরা। এরই মধ্যে আন্দোলনে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি। আন্দোলনকারীদের দাবি ও পরিস্থিতির বিস্তারিত জানতে চেয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। রাজ্য সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শিক্ষার্থীদের মূল দাবি, জেপিএসসির ১৪তম সিভিল সার্ভিস পরীক্ষা বাতিল করতে হবে। অনিয়মের স্বাধীন তদন্ত করতে হবে সিবিআই কিংবা ঝাড়খণ্ডের বাইরের অবসরপ্রাপ্ত হাইকোর্ট বিচারপতিদের নিয়ে গঠিত কমিটিকে দিয়ে। পাশাপাশি জেপিএসসি ও জেএসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক সংস্কারের দাবিও রয়েছে। এরই মধ্যে অধিবেশন চলা ঝাড়খণ্ড বিধানসভা অভিমুখে মিছিলের ঘোষণা দিয়েছে দুটি ছাত্র সংগঠন। কাকলি আখতার, সময় সংবাদ। এদিকে ভারতের আলোচিত ককরোচ জনতা পার্টি সিজেপি এবার দেশ জুড়ে জনসংযোগের ঘোষণা দিয়েছে। বেকারত্ব, শিক্ষা ব্যবস্থার সংস্কার, সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিতে সেপ্টেম্বর থেকে কর্মসূচি শুরু করছে সংগঠনটি। একই সঙ্গে প্রথমবারের মতো জাতীয় নেতৃত্ব ঘোষণা করেছে দলটি।
ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ইস্যুতে দিল্লির যন্তর মন্তরের টানা আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসে ককরোচ জনতা পার্টি সিজেপি। সেই আন্দোলনের ধারাবাহিকতায় এবার নিজেদের কার্যক্রম বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, বেকারত্ব, শিক্ষা ব্যবস্থার সংস্কার, সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা এবং জনগণের আস্থার সংকটের মতো বিষয়কে সামনে রেখে সেপ্টেম্বর থেকে দেশব্যাপী জনসংযোগ শুরু করবে তারা। সেপ্টেম্বর মাসে ককরোচ জনতা পার্টি দেশব্যাপী একটি প্রচার অভিযান শুরু করবে, কারণ এখন সবচেয়ে জরুরি হলো মানুষের কথা শোনা। মানুষের কথা না শুনলে তারা শেষ পর্যন্ত রাজপথে নেমে আসবে। আমরা আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছি। সবাইকে এই অভিযানে ব্যাপকভাবে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধনের মাধ্যমে সদস্য হওয়া যাবে। ঐক্যবদ্ধ থাকলেই আমাদের দাবি আরো জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে। সিজেপি জানিয়েছে, সমাজকর্মী সোনাম ওয়াংচুক সংগঠনের পরামর্শক হিসেবে থাকবেন। পাশাপাশি সাম্প্রতিক আন্দোলনে আহত শিক্ষার্থীদের আইনি ও চিকিৎসা সহায়তা এবং তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো প্রত্যাহারের চেষ্টাও চালিয়ে যাচ্ছে সিজেপি। সাম্প্রতিক আন্দোলনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরুণদের সঙ্গে আলোচনায় বসতে চাওয়াকে স্বাগত জানিয়েছে অভিজিৎ দীপকে। তিনি বলেন, তরুণরাই বাধ্য করেছে সরকারকে তাদের সাথে সংলাপে বসতে। সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রথম জাতীয় নেতৃত্ব ঘোষণা করা হয়। এতে প্রতিষ্ঠাতা অভিজিৎকে জাতীয় আহ্বায়ক এবং আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে সহ আহ্বায়ক করা হয়েছে। ফারদিন মাঝার, সময় সংবাদ। হরমুজ প্রণালী পুনরায় চালু করতে চুক্তি চূড়ান্তের পথে ইরান ও ওমান। 60 দিনের মধ্যে জলপথ খুলতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে দুই দেশ। প্রস্তাবিত চুক্তিতে শত্রু দেশগুলোর জাহাজ চলাচলে তেহরানের নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছেন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এদিকে ইরানের বিরুদ্ধে সমুদ্র অবরোধ জোরদার করেছে যুক্তরাষ্ট্র। অস্ত্র সংকটের খবর উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইরানের সেনাবাহিনী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আবার চালুর উদ্যোগ নিয়েছে ইরান ও ওমান। 60 দিনের জন্য প্রণালীটি খুলতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে দুই দেশ। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আল হাদাত ও আল আরাবিয়া। এ বিষয়ে তেহরানের অনুমোদন মিললে কয়েকদিনের মধ্যে ঘোষণা আসতে পারে। এদিকে প্রস্তাবিত খসড়ায় শত্রু দেশগুলোর জাহাজ চলাচলে নিষেধাজ্ঞার প্রস্তাব রাখা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। পাশাপাশি ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত সেসব ব্যক্তি বা দেশ এ নৌপথ ব্যবহার করতে পারবেন না। এদিকে ইরানের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, অবরোধ কার্যকর রাখতে 49টি বাণিজ্যিক জাহাজকে ইরানি বন্দর এড়িয়ে অন্য পথে পাঠানো হয়েছে। এছাড়া 2টি জাহাজ অচল করে দেওয়ার পাশাপাশি আরও 2টি জাহাজের তল্লাশি চালানোর কথাও জানিয়েছে তারা। ইরান যুদ্ধের 6 মাসের মাথায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ট্রুথ সোশ্যালে যুদ্ধ খুব ভালোভাবে এগোচ্ছে দাবি করে গোলাবারুদের ঘাটতির খবরকে ভুয়া বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী কারাদণ্ড চাওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর আগে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যুদ্ধ শেষের প্রক্রিয়া ধীরগতির জন্য ইরানের বিভক্ত রাজনৈতিক ব্যবস্থাকে দায়ী করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে তিনি বলেন, ইরানে এক পক্ষ যুদ্ধের অবসান চাইলেও আরেক পক্ষ সংঘাত চালিয়ে যেতে চায়। এদিকে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া দাবি করেছেন, ক্ষতিগ্রস্ত সামরিক ব্যবস্থা আধুনিকায়ন করা হয়েছে। পাশাপাশি যে কোনো হুমকি মোকাবিলায় তারা প্রস্তুত। এদিকে ইরানে সরকার পরিবর্তনের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় মোসাদের 2 শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম। নাসরিন রুমি, সময় সংবাদ। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় নিহত সেনার সংখ্যা বেড়ে 58 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও 11 জন। দেশটির হাজরামাউদ ও মারিব প্রদেশের সামরিক ঘাঁটিতে এই হামলাকে কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা বলছেন সংশ্লিষ্টরা।
হামলার নিন্দা জানিয়েছে ইয়েমেন সরকার ও মার্কিন দূতাবাস। সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সামরিক তৎপরতার জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি হুথি সামরিক মুখপাত্রের। ইয়েমেনের গৃহযুদ্ধে আবারও বেড়েছে সংঘাতের উত্তাপ। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির হাজরামাউত ও মারিব প্রদেশের কয়েকটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুথি বিদ্রোহীরা। সরকারি সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে এতে বহু সেনা হতাহত হয়েছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ ঘটনাকে বিশ্বাসঘাতকতাপূর্ণ হামলা বলে নিন্দা জানিয়েছেন। ইয়েমেনের সামরিক সূত্র বলছে হুথিরা আল জাওফ প্রদেশ থেকে 8টি ক্ষেপণাস্ত্র ছুড়ে এসব হামলা চালায়। লক্ষ্যবস্তু ছিল হাজরামাউতের আলথিনিয়া, আল আরব এবং মারিবের আল রুক সামরিক ঘাঁটি। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সামরিক তৎপরতার জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি জরুরি বাহিনীর সদস্যদের ঘাঁটি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানান তিনি। এদিকে হামলার নিন্দা জানিয়েছে ইয়েমেনে থাকা মার্কিন দূতাবাস। এক বিবৃতিতে এটিকে কাপুরুষোচিত হামলা আখ্যা দিয়ে নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। হুথিদের এই হামলাকে কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা বলছেন সংশ্লিষ্টরা। 2014 সালে হুথিরা রাজধানী সানা দখলের পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। পরের বছর সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক অভিযান শুরু করলে হুথিদের পুরোপুরি পরাজিত করতে পারেনি। সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আরও বাড়ছে। নাসরিন রুমি, সময় সংবাদ। গাজায় প্রতিদিন মৃত্যুর শিকার হচ্ছে গড়ে একজন শিশু। গেল অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির মধ্যেও অব্যাহত ইসরায়েলি হামলায় 300 শিশুর মৃত্যু হয়েছে, এমন তথ্য প্রকাশ করেছে ইউনিসেফ। এদিকে গাজায় হাসপাতাল ও বেসামরিক স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক, মিশর, পাকিস্তান সহ 8টি মুসলিম দেশ। একই সময়ে পশ্চিম তীরেও অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। এতে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। নিহতের তালিকা থেকে বাদ যাচ্ছে না ফুটফুটে শিশুরাও। ইউনিসেফের তথ্যমতে যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন গড়ে 1টি করে শিশু প্রাণ হারিয়েছেন। অর্থাৎ গেল অক্টোবর থেকে 300 দিনে মারা গেছেন 300 শিশু। ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক জানান গাজার শিশুরা এখনও অনিরাপদ আশ্রয়, তীব্র অপুষ্টি ও নানা রোগের ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে। এদিকে তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত যৌথ বিবৃতিতে গাজায় হাসপাতাল, চিকিৎসা অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে তারা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে বলেও সতর্ক করেছে। উপত্যকায় শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েল আন্তরিক নয় বলেও অভিযোগ করেছে তুরস্ক। এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি অভিযানে এক কিশোরী গুলিবিদ্ধ হয়েছে। একই সঙ্গে কালান্দিয়া শরণার্থী শিবির সহ বিভিন্ন এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়ে বাড়িঘরের তল্লাশি, সম্পদ ভাঙচুর এবং একাধিক ফিলিস্তিনিকে আটক করে দখলদার বাহিনী। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে এসব অভিযানে বেশ কয়েকজন আহত হয়েছেন। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ফের নির্বাহী আদেশ জারি ট্রাম্পের। বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য ও অন্য দেশের সরকারি কর্মীর সন্তানদের জন্য থাকছে বিধি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আবারও বেড়েছে সংঘাতের তীব্রতা। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। পাল্টা অভিযানে রাশিয়ার একটি বড় তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু বানায় কিয়েভ। এদিকে এক রাতেই 605টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো। বেসামরিক হতাহত বাড়তে থাকায় আন্তর্জাতিক আইন মেনে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
নতুন করে রুশ হামলায় আবারও কাঁপল ইউক্রেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলের খার্কিভ ও উত্তরের সুমি অঞ্চলে রাতভর ড্রোন হামলায় দিনিপ্রপেট্রোভস্ক ও খেরসনে কয়েকজন প্রাণ হারান। ওডেসা অঞ্চলে গিনি বিসাউয়ের পতাকাবাহী একটি জাহাজকেও লক্ষ্যবস্তু বানানো হয়। একই সঙ্গে কিয়েভে একটি লজিস্টিক্স কেন্দ্রে ড্রোন হামলার পরের দৃশ্য প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, কিয়েভ ও আশপাশের এলাকায় ইউক্রেনের লজিস্টিক্স হাব এবং সরবরাহ কেন্দ্র লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। জবাবে রাশিয়ায় ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে দেশটির ইয়ারোস্লাভল অঞ্চলের একটি বড় তেল শোধনাগারে আগুন লেগে যায়। আঞ্চলিক গভর্নর জানান, এটি এ পর্যন্ত অঞ্চলটিতে সবচেয়ে বড় ইউক্রেনীয় ড্রোন হামলা। এ সময় 93টি ড্রোন ভূপাতিত করার দাবিও করেন তিনি। মিত্র দেশগুলোর সামরিক সহায়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, গত বছরের তুলনায় চলতি বছর ইউক্রেন মাত্র 1/3 আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেয়েছে। এই ঘাটতির সুযোগে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার করেছে বলেও দাবি করেন জেলেনস্কি। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের বেসামরিক এলাকায় হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক বলেন, এসব হামলায় বেসামরিক প্রাণহানি ও অবকাঠামোর ক্ষতি বাড়ছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। অবিলম্বে এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানান তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করতে আবারও 2টি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর একটিতে জন্মসূত্রে নাগরিকত্বের আওতা আরও সংকুচিত করার চেষ্টা করা হয়েছে, আর অন্যটিতে বার্থ ট্যুরিজম বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দেন ট্রাম্প। তবে বিশেষজ্ঞরা বলছেন, বার্থ ট্যুরিজমের ঘটনা যুক্তরাষ্ট্রের মোট জন্মহারের তুলনায় খুবই সীমিত। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে নাগরিক অধিকারের নানা বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এমনকি ক্ষমতা গ্রহণের পরপরই জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের জন্য তড়িঘড়ি করে জারি করেন নির্বাহী আদেশ। তবে সর্বোচ্চ আদালত, কংগ্রেস আর নাগরিকদের প্রতিবাদের জেরে ট্রাম্পকে বেশ বেগ পেতে হয়েছে। জন্মসূত্রে নাগরিকত্ব আইন নিয়ে আদালতের রায়ে বেশ বিপাকেই পড়েন মার্কিন প্রেসিডেন্ট। তবে এবার জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করতে ফের উদ্যোগ নিয়েছেন তিনি। বৃহস্পতিবার 2টি নির্বাহী আদেশ সই করেন তিনি। ট্রাম্পের নতুন আদেশে বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য, বিদেশি সরকারের কর্মী কিংবা প্রতারণার মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করা ব্যক্তিদের সন্তানদের নাগরিকত্বের বিষয়ে বিধিনিষেধ আনা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন কিছু ভূখণ্ডে জন্ম নেওয়া শিশুর ক্ষেত্রেও পরিবর্তন আনার কথা বলা হয়েছে, যেখানে ফেডারেল আইনে জন্মসূত্রে নাগরিকত্ব স্বীকৃত নয়। অন্যদিকে দ্বিতীয় নির্বাহী আদেশের লক্ষ্য তথাকথিত বার্থ ট্যুরিজম বন্ধ করা, অর্থাৎ সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে অন্তঃসত্ত্বা নারীদের পর্যটক হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রবণতা ঠেকাতে চায় ট্রাম্প প্রশাসন। জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্ট অত্যন্ত দুঃখজনক সিদ্ধান্ত দিয়েছে। এবার আমরা কিছু পরিবর্তন আনছি। আসলে জন্মসূত্রে নাগরিকত্বের এই ব্যবস্থা অন্য একটি কারণে করা হয়েছিল। গৃহযুদ্ধের পর এটি চালু করা হয়। তখন এটি ছিল দাসদের সন্তানদের নাগরিকত্ব দেওয়ার জন্য, কিন্তু এখন যা হচ্ছে, মানুষ এটিকে ঘিরে ব্যবসা গড়ে তুলছে। ধনী ব্যক্তিরা জন্মসূত্রে নাগরিকত্বকে কেন্দ্র করে ব্যবসা তৈরি করছে। তবে বিশেষজ্ঞদের মতে বার্থ ট্যুরিজমের হার খুবই সীমিত। শিউলি রোসা, সময় সংবাদ। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চূড়ান্ত হতে যাচ্ছে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি। শুক্রবার জেদ্দায় বসছে গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠক। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠকে চূড়ান্ত হতে পারে এই চুক্তি। এরই মধ্যে জেদ্দায় পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান। প্রস্তাবিত চুক্তির আওতায় উচ্চ পর্যায়ে গোয়েন্দা তথ্য আদান প্রদান, যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় এবং সামরিক শিল্পে যৌথ উৎপাদনের কাঠামো তৈরি হতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। পশ্চিম এশিয়ার চলমান সংকট, ভারত ইসরায়েল সম্পর্ক এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে কথা বলেন এই দুই নেতা। ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন মোদী নেতানিয়াহু।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন নতুন করে আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে, তখনই টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবারের এ ফোনালাপে উঠে আসে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে মোদী জানান, দুই দেশের বিশেষ কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি নিয়েও তাদের বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ফোনালাপে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার এবং সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা। ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হন দুই নেতা। এর আগে 1 মার্চ কথা হয়েছিল দুই নেতার। ভারত ও ইসরায়েলের সম্পর্ক এখন প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃষি, পানি ব্যবস্থাপনা, স্বাস্থ্য, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা সহ বিস্তৃত খাতে ছড়িয়ে পড়েছে। এসব ক্ষেত্রেই সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে মত দেন মোদী ও নেতানিয়াহু। চলতি বছরের ফেব্রুয়ারিতে নেতানিয়াহুর আমন্ত্রণে ইসরায়েল সফর করেছিলেন নরেন্দ্র মোদী। কাকলি আখতার, সময় সংবাদ। দাবানলে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশ। দাবানলের ঝুঁকি চিহ্নিত করতে ব্রিটেনে ব্যবহার হচ্ছে স্যাটেলাইট, ড্রোন ও ইনফ্রারেড প্রযুক্তি। এদিকে ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোতে আগুনে পুড়েছে 60 হেক্টর বনভূমি। দক্ষিণ কোরিয়ায় কৃষকদের সতর্ক করছে থার্মাল ক্যামেরাযুক্ত ড্রোন। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন অঞ্চল। দাবানলের ঝুঁকি বাড়তে থাকায় প্রযুক্তি নির্ভর নজরদারি জোরদার করেছে ব্রিটেনের জাতীয় ম্যাপিং সংস্থা অর্ডিন্যান্স সার্ভে। স্যাটেলাইট, ড্রোন ও ইনফ্রারেড প্রযুক্তির মাধ্যমে আগুনের ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত করে দ্রুত সতর্কবার্তা দেওয়া হচ্ছে। সার্বিয়ায় প্রায় 300 হেক্টর পাইন বন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন 80 জনের বেশি দমকল কর্মী। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দীর্ঘ তাপপ্রবাহে বিপর্যস্ত হচ্ছে নদী ও জ্বালানি ব্যবস্থাও। বুলগেরিয়ায় দানিউব নদীর পানি নেমে গেছে রেকর্ড পর্যায়ে। পানি কমে যাওয়ায় শীতলীকরণ ব্যবস্থা ব্যাহত হয়ে হাঙ্গেরির একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রমও বড় ধাক্কায় পড়েছে। একই সময়ে ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমো ন্যাশনাল পার্কে আগুনে পুড়েছে প্রায় 60 হেক্টর এলাকা। সোমবার থেকে জ্বলতে থাকা আগুনের কারণে পর্যটকদের জন্য পার্কটি বন্ধ রাখা হয়েছে। দক্ষিণ কোরিয়ার উত্তর গিয়ংজাং প্রদেশে কৃষকদের সতর্ক করতে মাঠের ওপর উঠছে থার্মাল ক্যামেরা ও লাউড স্পিকার যুক্ত ড্রোন। ড্রোনের মাধ্যমে অতিরিক্ত গরম এলাকা শনাক্ত করার পাশাপাশি কৃষকদের পানি পান, বিশ্রাম এবং শীতল আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে সৌদি আরবেও তীব্র গরমের কারণে দিনের সবচেয়ে উত্তপ্ত সময়ে খোলা জায়গায় কাজের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। জুলাইয়ে দেশটির কিছু এলাকায় তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। ফারদিন মাঝার, সময় সংবাদ। ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 97 জনে। এখনও 15 জেলার 1,68,000-এর বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। অন্যদিকে কেনিয়ার লেকের পানি বেড়ে যাওয়ায় কুমির, জলহস্তী ঢুকে পড়েছে মানুষের বাড়িঘরের কাছে। এদিকে মোজাম্বিক ও ভিয়েতনামে বন্যার পানি নামলেও কাটেনি সংকট। বাড়ির ছাদে রোদ পোহাচ্ছে কুমির, নিচে থই থই পানি, আর সেই পানির নিচে আস্ত একটি জনপদ। যেখানে একসময় ছিল বসত বাড়ি আর ফসলি জমি, সেখানে এখন রাজত্ব করছে কুমির আর জলহস্তী। মধ্য কেনিয়ার বন্যার পানি এতটাই বেড়েছে যে কুমির ঢুকে পড়েছে মানুষের বসত বাড়ির দোরগোড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, কেনিয়ার রিফোর্ট ভ্যালির লেক, বারিঙ্গো সহ আশেপাশের হ্রদগুলোর পানির এমন উচ্চতা অর্ধ শতাব্দীর মধ্যে দেখা যায়নি। এদিকে আসামের 15টি জেলা এখনও বন্যা কবলিত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গোলাঘাট। সেখানে প্রায় 54,000 মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। শিবসাগরে প্রায় 49,000 এবং জোরহাটে প্রায় 27,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ধানসিঁড়ি ও দয়াং নদীর পানি বাড়তে থাকায় গোলাঘাটের পরিস্থিতিরও আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ধানসিঁড়ি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মোজাম্বিকে বন্যার পানি নেমে গেলেও কাটেনি সংকট। 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের শুরুর দিকে দেশটির বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা হয়। বন্যায় কৃষিজমি, ফসল, গবাদি পশু ও খাবারের মজুদ নষ্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও বাজার। তাই একদিকে খাদ্যের উৎপাদন কমেছে, অন্যদিকে পরিবহন খরচও বেড়েছে। এর প্রভাব পড়েছে খাদ্যের মূল্যে। যেসব পরিবার আগে নিজেদের জমিতে উৎপাদিত খাবারের ওপর নির্ভর করত, এখন তাদের বাজার থেকে খাবার কিনতে হচ্ছে বেশি দামে। অন্যদিকে ভিয়েতনামে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে নতুন প্রকল্প শুরু করেছে ইউনেস্কো। জাপান সরকারের অর্থায়নে এনগে আন প্রদেশে এই প্রকল্পের মাধ্যমে আগাম সতর্কবার্তার ব্যবস্থা করা হবে। জনগণকে দুর্যোগের সময় প্রস্তুতি ও নিরাপদে সরিয়ে নেওয়ার বিশেষ প্রশিক্ষণও দেয়া হবে। প্রকল্পটির মাধ্যমে সরাসরি প্রায় 15,000 মানুষ উপকৃত হবে বলে জানিয়েছে ইউনেস্কো। ইশিতা আক্তার, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। প্রচলিত বিভিন্ন আইনের পরিবর্তন ও সরকারের বিভিন্ন পদক্ষেপে কাজে হারাচ্ছেন পর্তুগালে বসবাসরত অভিবাসীরা। অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং পেশায় পর্তুগিজ ভাষা বাধ্যতামূলক করা সহ নানা জটিলতায় দীর্ঘদিনের দক্ষতা থাকা সত্ত্বেও পেশা বদলাতে বাধ্য হচ্ছেন অনেকেই। এতে অন্যান্য খাতে অভিজ্ঞতা না থাকায় কর্মহীন হয়ে পড়েছেন অনেক প্রবাসী। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। পর্তুগিজ ভাষায় দক্ষতার অভাব থাকলেও স্বাধীন পেশা হিসেবে উবার, বোল্টের মতো অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং মাধ্যম টিভিডি ছিল অনেক প্রবাসী বাংলাদেশির আয়ের অন্যতম উৎস। তুলনামূলক ভালো উপার্জন ও কাজের স্বাধীনতার কারণে অভিবাসীদের কাছেও জনপ্রিয় ছিল এ পেশা। তবে দুর্ঘটনা সহ নানা পরিস্থিতিতে এই খাতের প্রচলিত আইন পরিবর্তনের উদ্যোগ নেয় পর্তুগালের সরকার। টিভিডি চালকদের পর্তুগিজ ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে এমন নানা শর্ত আরোপ করে গত 17 জুলাই নতুন আইনের অনুমোদন দেয় দেশটির পার্লামেন্ট। প্রেসিডেন্টের স্বাক্ষরের অপেক্ষায় থাকা আইনটি চূড়ান্ত অনুমোদন পেলে এ পেশায় থাকা ভিন্ন ভাষাভাষী চালকদের পর্তুগিজ ভাষার বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যা বেশ কষ্টসাধ্য। আইনটি কার্যকর হলে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি কর্মহীন হবে বলে মনে করছেন টিভিডি ব্যবসার সঙ্গে যুক্ত প্রবাসীরা। যে নতুন নিয়ম এসেছে, সেখানে ট্যাক্সিকে ইনক্লুড করা হয়েছে রাইডিং শেয়ারিংয়ের ক্ষেত্রে, এবং এখানে ল্যাঙ্গুয়েজটাকে বাধ্যতামূলক করা হয়েছে, যেটা আমাদের দক্ষ ড্রাইভার যারা আছেন তাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমাদের ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে যা আগে ছিল 15 বছর মেয়াদি, সেটা নতুন করে রেসিডেন্ট কার্ড অনুযায়ী মেয়াদ অনুযায়ী যেটা লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স দিবেন, যা বাংলাদেশিদের জন্য, প্রবাসীদের জন্য ভোগান্তির বড় কারণ হয়ে দাঁড়াবে। এছাড়া নানা জটিল নিয়মনীতি ও আইনের প্রভাবে ব্যবসা গুটিয়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে দেশটিতে নাগরিকত্ব নেয়া অভিবাসী ব্যবসায়ীরাও। এতেও কর্মসংস্থান হারাচ্ছেন প্রবাসীরা। নতুন নাগরিকত্ব আইন বা টিভিডি চালকদের জন্য পর্তুগালের নতুন আইনের পাশাপাশি অভিবাসীদেরকে টার্গেট করে সরকারের নেয়া নানা পদক্ষেপে অনেকটা দিশেহারা পর্তুগালের অভিবাসীরা। ভাষাগত দক্ষতার কারণে এমনিতেই পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীর জন্য এসব আইনকে মরার উপর খাড়ার ঘা বলছেন তারা। তবে ভাষাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় সংস্কৃতির সাথে একীভূত হওয়া গেলে এসব জটিলতার মাত্রা খানিকটা কমিয়ে আনা সম্ভব বলে মনে করছে সংশ্লিষ্টরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। আন্তর্জাতিক সময়। প্রথমবারের মতো সূর্যের পৃষ্ঠের রহস্যময় ঘূর্ণাবর্তের স্পষ্ট ছবি তুলেছেন বিজ্ঞানীরা, যা আগে কখনো এত নিখুঁতভাবে ধরা পড়েনি। প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপে স্থাপিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইনোওয়ে সোলার টেলিস্কোপে ধরা পড়েছে এই বিরল দৃশ্য। বিজ্ঞানীদের মতে সূর্যের এই ঘূর্ণিগুলোতে বিপুল পরিমাণ শক্তি সঞ্চিত হতে পারে। পরে সেই শক্তি হঠাৎ বিস্ফোরণের মতো মুক্তি পেলে মহাকাশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে। এর প্রভাবে পৃথিবীর বিদ্যুৎ গ্রিড, স্যাটেলাইট ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। পাশাপাশি মহাকাশে অবস্থানরত নভোচারীদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। কঙ্গোতে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা নিয়ন্ত্রণে দেশটির সরকার ও আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সঙ্গে একসঙ্গে কাজ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। ত্রিপক্ষীয় বৈঠক শেষে এমনটাই জানিয়েছে সংস্থাটি। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত প্রায় 4000, মারা গেছেন 1800-র বেশি মানুষ। এরই মধ্যে রাজধানী কিনশাসার কাছে ইবোলা আক্রান্ত সন্দেহে 200 যাত্রীবাহী একটি নৌযান আটক করেছে কর্তৃপক্ষ।
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। চলতি বছরের মে মাসে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ ইবোলায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে অনেকের। সংক্রমণের সংখ্যার দিক থেকে এটি এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইবোলা প্রাদুর্ভাব। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইতুরি প্রদেশ, যেখানে মোট আক্রান্তের প্রায় 87% শনাক্ত হয়েছে। এছাড়া নর্থ কিভু, সাউথ কিভু, হাউথ উয়েলে এবং চোপো প্রদেশেও সংক্রমণ ছড়িয়েছে। পরিস্থিতির ভয়াবহতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO, আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বা আফ্রিকা CDC এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে বৈঠকের পর WHO জানিয়েছে প্রাদুর্ভাব ঠেকাতে সবাই মিলে একটি অভিন্ন কৌশল বাস্তবায়নে একমত হয়েছে। সংস্থাটি আরও জানায়, কঙ্গো সরকারের নেতৃত্বে সমন্বয় আরও জোরদার করা হবে, পাশাপাশি সবাই একই পরিকল্পনা অনুযায়ী কাজ করবে। এদিকে রাজধানী কিনশাসায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রায় 200 যাত্রী বহনকারী একটি নৌযান আটক করেছে কর্তৃপক্ষ। নৌযানটি চোপো প্রদেশের কিসাঙ্গানি থেকে কিনশাসার দিকে যাচ্ছিল। যাত্রাপথে নেমে যাওয়া এক যাত্রীর ইবোলার মতো উপসর্গ নিয়ে মৃত্যুর পর নৌযানটি থামানো হয়। পরে যাত্রী ও নৌযানের কর্মীদের পরীক্ষা করতে মোবাইল ল্যাবরেটরি মোতায়েন করা হয়। আফ্রিকা CDC জানিয়েছে, মহাদেশ জুড়ে ইবোলা মোকাবিলায় প্রয়োজন প্রায় $140 কোটি, যার মধ্যে $42 কোটি বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে। তবে সংক্রমণের গতি, দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা এবং মানবিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তাই দ্রুত সমন্বিত পদক্ষেপ না নিলে ইবোলা নতুন এলাকায় ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দাদা দাদিকে হত্যার পর স্কুলে এলোপাথারি গুলি। থাইল্যান্ডের ব্যাংককে ভয়াবহ বন্দুক হামলায় শিক্ষক শিক্ষার্থী সহ নিহত 8, অস্ত্রধারী ছাত্রের মরদেহ উদ্ধার। সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে এবার উত্তাল ভারতের ঝাড়খণ্ড। টানা 14 দিন ধরে আন্দোলনের শিক্ষার্থীরা, রাহুল গান্ধী ও ককরোচ জনতা পার্টির সমর্থন। এবং হরমুজ প্রণালী চালু করতে চুক্তি চূড়ান্তের পথে ইরান ওমান। 60 দিনের জন্য জলপথ খুলতে প্রাথমিক সমঝোতায় দুই দেশ। শিগগিরই থামবে সংঘাত, দাবি ট্রাম্পের। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সাইফুল রুদ্র। সাবরিন, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।